সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষে অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচারের নবম লেকচার নিতে যাচ্ছি আমি। আজকের লেকচারে আলোচ্য বিষয় যে শিরোনাম যেটা হচ্ছে হর্টিকালচারাল প্রপাগেশন, যেখানে আমরা গ্রাফটিং, থিনিং, প্রুনিং and their merits and demerits, use of root inducing substances in stem cutting propagation এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মূল লেকচারে চলে যাই। প্রথমে আমরা যেটা বলছি, সিলেবাসে যদিও গ্রাফটিংটা একটু পরে ছিল, আমরা গ্রাফটিংটা আগে নিয়ে আসছি। আসলে গ্রাফটিংটা খুবই গুরুত্বপূর্ণ, বা যেটা বাংলায় আমরা বলি জোড় কলম, তার কারণে আমরা এটাকে আগে নিয়ে আসছি। দুটি গাছকে জোড়া লাগিয়ে একটি নতুন গাছ তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে জোড় কলম বলা হয়। অর্থাৎ আমরা জোড়া লাগিয়ে জোড় কলম তৈরি করব। বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা জোড় কলম করে থাকি, যেমন সরল জোড় কলম বা সিম্পল গ্রাফটিং, পাথ জোড় কলম বা ভিনিয়ার গ্রাফটিং, অঙ্কুর জোড় কলম বা স্টোন গ্রাফটিং, জিহ্বা আকৃতির জোড় কলম বা হুইফ গ্রাফটিং, গোঁজ কলম বা ওয়েটস গ্রাফটিং। আমরা প্রথমে একটি সরল জোড় কলমের আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি। এখানে সরল জোড় কলম বলতে যেটা বোঝানো হচ্ছে, সমজাতীয় উন্নত জাতের গাছের 1 বছর বয়সের একটি নীরব ও সুষ্ঠু শাখা স্টকের সাথে সায়নের জোড়া লাগানো হয়। আম, পেয়ারা, কামরাঙ্গা এই জাতীয় উদ্ভিদে এই ধরনের কলম করা হয়। আমরা যদি ছবিটা খেয়াল করি, এখানে দুইটি টব, কিন্তু একটা কালো এবং একটা অ্যাশ কালার বা এরকম কালার দেখানো হচ্ছে। দুটি টবে দুটি চারা গাছ উৎপাদন করা হয়েছে, চারা গাছ দুটিকে কাছাকাছি আনা হয়েছে, এবং এই যে কাছাকাছি আনা হচ্ছে মুখামুখি এই জায়গায় দুটার বাকল ছেঁচে কাট দেখা যায়, প্রায় 5 সেন্টিমিটার মতো জায়গা ছেঁচে ছুরি দিয়ে বাকলটাকে সরিয়ে ফেলা হয়। মুখামুখি দুইটা কাঠ জায়গাটাকে জোড়া লাগাই দেওয়া হয় এবং পলিথিন বা সুতলি দিয়ে গিট দিয়ে রাখা হয়। একটা সময় দেখা যায় যে দুটি গাছই জোড়া লেগে গেছে। এক্ষেত্রে আমরা যে গাছটি রাখবো, এই যে দেখা যায় যে সর্বশেষ এই গাছটি রাখা আছে, এটি যেটি রাখা হয় সেটা হচ্ছে স্টক, অর্থাৎ যেই গাছটার সাথে অন্য একটি গাছ বা গাছের অংশ বিশেষ জোড়া লাগানো হয় সেইটাকে বলা হয় স্টক। আর যে গাছ বা গাছের অংশ বিশেষকে এনে জোড়া লাগানো হয় সেটাকে বলা হয় সায়ন। এখানে আমরা এইটা দেখছি স্টক, আর এটা হচ্ছে সায়ন। একটা পর্যায়ে দুইটা চারা গাছ জোড়া লাগে, এমন ভাবে জোড়া লাগে যে এই গাছটাতে যে পুষ্টি গ্রহণ করার পরে এই এসে এই সায়নে চলে আসতে পারে। এই সায়নে যখন স্টক এবং সায়ন যখন পরস্পর কানেকশন হয়ে যায়, এ হচ্ছে স্টক আর এ হচ্ছে সায়ন। স্টক এবং সায়ন যখন জোড়া লেগে যায়, তখন এই স্টকের সায়ন যে জায়গায় জোড়া লাগছে, জোড়ার উপরই এই জায়গাটা কেটে দেওয়া হয়। দিলে এইটুক থেকে উপরি জায়গাটা থাকলো, এই যে এখান থেকে শুরু উপরে এটা সায়নটা থাকলো, আর এখান থেকে নিচের অংশটা স্টক। এইভাবে এক ধরনের সরল জোলকরণ করা হয়, একদম সহজ পদ্ধতি। হয়তো আমরা এখানে ছোট দুটি চারা গাছ দিয়ে দেখিয়েছি, কিন্তু ছোট চারা গাছ দুটি না দিয়ে আমরা স্টককে একটি ছোট চারা গাছ রেখে আর সায়ন একটি বড় গাছের ব্রাঞ্চকেও ব্যবহার করা যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে স্টকের যে জায়গায় সায়নটা লাগানো হবে, অবশ্যই সেই জায়গার তুলনায় সায়নের ব্রাঞ্চটা অপেক্ষাকৃত চিকন হবে। আমরা এরপরে চলে আসি পরবর্তী গ্রাফটিং এ, পাঁচ জোড় কলম বা ভিনিয়ার গ্রাফটিং। ভিনিয়ার গ্রাফটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রাফটিং এবং এটা তোমাদের প্র্যাকটিক্যালেও আছে।
এই ধরনের গ্রাফটিং বাংলাদেশে সুপরিচিত। এখানে দেখা যায় কি সংখ্যাটা এরকমই যে কাঙ্ক্ষিত সায়ন হতে কড়ি যুক্ত 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা শাখা ছুরি দিয়ে তেসরা করে কেটে স্টকের সাথে লাগানো হয়। যেমন আম, পেয়ারা এই জাতীয় উদ্ভিদে এরকম কলম করা হয়। এখানে মূলত আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে স্টক, যেটা টবে গাছ আছে। এখানে অলরেডি লেখা আছে রুট স্টক এরকম লেখা আছে। স্টক আর এই যে সবুজ কালার যেটা অন্য একটা উদ্ভিদ থেকে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সায়নে যে লেখা আছে। এই জায়গায় দেখা যায় স্টক তো এটাই এর 10 থেকে 15 সেন্টিমিটার উপরে প্রায় 5 থেকে 7 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ এই থেকে এই তেসরা করে ছুরি দিয়ে কেটে বলতে হয় এখানে কম গভীর হবে কিন্তু এই জায়গাটায় বেশি গভীর হবে। এইভাবে কেটে ফেলে দিতে হয় স্টকের। একইভাবে এই খাঁজ বরাবর যুক্ত হইতে পারে সায়নের শাখার গোড়াটাও ওইভাবে মাপ দিয়ে কেটে নিতে হয়। আর মনে রাখতে হবে অবশ্যই স্টকের তুলনায় সায়নটা একটু চিকন হবে। ছবিতে তাই দেখানো হচ্ছে। দুইটাকে পাশাপাশি অ্যাডজাস্ট করার পর এবার ফিতা বা সুতা দিয়ে বেঁধে দিতে হয়। স্টকে নিয়মিত পানি দিতে হয়, সেচ দিতে হয়, সার দিতে হয়। দেখা যাবে স্টক যে পুষ্টি গ্রহণ করছে একটা পর্যায়ে সায়ন সেই পুষ্টি তার নিজে থেকেই গ্রহণ করতে পারছে। যখন সায়নটি স্টকের সাথে যুক্ত হয়ে যায় তখন স্টকের উপরের অংশ অর্থাৎ সায়ানের উপরের অংশটুকু কেটে ফেলে দিতে হয়। তবে চাইলে কোনো কৃষক স্টক এবং সায়ান দুটোও রাখতে পারেন যদি দুটোতেই উন্নত মানের জাত থাকে, কিন্তু একটি গাছে তখন 2 ধরনের ভ্যারাইটির ফলন আসবে। আমরা এরপরে চলে আসি পরবর্তী গ্রাফটিং এ। অঙ্কুর জোড় কলম বা স্টোন গ্রাফটিং। আমরা ছবিতে দেখতেই পাচ্ছি কিছু বীজ থেকেই উৎপন্ন চারা। বীজগুলো দেখা যাচ্ছে আমের বীজ। তার থেকে চারা উৎপাদন করা হয়েছে ছোট ছোট চারা, এই যে লাল বর্ণ অবস্থায়। সংজ্ঞা তাই বলা আছে সদ্য গজানো লাল বেগুনি বর্ণের আংটি সহ একটি কচি চারা স্টক হিসাবে নিয়ে 12 থেকে 15 সেন্টিমিটার সমবেশ বিশিষ্ট উন্নত জাতের একটি গাছ থেকে ডাল কেটে এনে স্টক গাছ গাছে গাছটা জুড়ে দেওয়া হয়। আমের ক্ষেত্রে এরকমটা দেখা যায় অলরেডি ছবিতে আমরা দেখতেও পাচ্ছি এরকম এই যে জোড়া লাগানো হয়ে গেছে। তা আমরা এই যে স্টোন গ্রাফটিং আমরা যদি একটু লক্ষ্য করি সেখানে অঙ্কুর জোড় কলমে এই পদ্ধতিতে কাঠের বাক্স বা মাটির পাত্রে আমের আটি লাগানো হয়। যে যদি এখানে কাচের পাত্র দেখানো হয়েছে, আমরা যেটা বলছি বাস্তবে সেটা হচ্ছে কাঠের বাক্স বা মাটির পাত্রে আমের আটি লাগানো হয়। সদ্য গজানো লাল বা বেগুনি বর্ণের যে আটি সমেত এটি কচি চারাকে স্টক হিসেবে ব্যবহার করা হবে এবং 12.5 থেকে 15 সেন্টিমিটার লম্বা সমব্যাস বিশিষ্ট বঞ্চিত উন্নত জাতের একটি গাছ থেকে ডাল কেটে এনে স্টক গাছ জুড়ে দেওয়া হয় এবং 3 থেকে 4 মাস বয়সের শাখার সব পাতাই কেবলমাত্র মোটা রেখে 10 দিন আগে কেটে ফেলে দিতে হয়। এরকম শাখার ডগার মুকুল বাড়তে শুরু করে তারপর শাখাটি কেটে এনে নিচের যে কোনো পদ্ধতির চারার সঙ্গে যোগ করা হয়। তো এখানে এই অঙ্কুর জোড় কলমটি কঠিন কোনো পদ্ধতি নয়, এটি সহজ একটি পদ্ধতি। আমরা এরপরে চলে যাই জিও বা আকৃতির জোড় কলম বা হুইপ গ্রাফটিং। এই পদ্ধতিতে এখানে যেটা বলা হয়েছে আমরা যদি লক্ষ্য করি স্টক গাছের মাটি থেকে 22.5 সেন্টিমিটার উপরে, এটা বলা হচ্ছে স্টক এই মাটি থেকে 22.5 সেন্টিমিটার উপরে ভি আকৃতির, এই যেখানে এই ভি আকৃতির নির্দিষ্ট আকারে একটা খাঁজ বিশিষ্ট করে কেটে ফেলতে হয়। তারপর নির্দিষ্ট জাতের গাছ থেকে একটি সায়ন ডাল কেটে এনে উল্টা ভি, অর্থাৎ আমরা এই যে আরেকটা গাছের ডাল কেটে নিয়ে আসি এখানে এই জায়গাটায় উল্টা ভি আকারে কাটা হয়। অর্থাৎ ভিটা এরকমই যে একটা হচ্ছে এই টাইপের ভি হবে আর একটা হবে এই টাইপের ভি। একটা এই ভি আর হচ্ছে এটা এখান থেকে এই ভি, এইভাবে দুইটা, এটা হচ্ছে সায়ন এটা স্টক।
এক পর্যায়ে এই খাঁজ বরাবর লাগিয়ে দেওয়া হয়। এখানে ২ টা খাঁজ তৈরি হয়। এটা জোড়া লাগানোর জন্য এটার এই খাঁজ, আবার এটা জোড়া লাগানোর জন্য এটা এই খাঁজ। ২ টা এরকম পাশাপাশি জোড়া লাগানোর পরে ফিতা দিয়ে বেঁধে দিতে হয় শক্ত করে। তাহলে আর দেখা যাবে এরা পরস্পর ছুটতে পারবে না। পদ্ধতিটা বেশ চমৎকার এবং সুন্দর একটা পদ্ধতি যদি সঠিকভাবে লাগানো যায়। আমরা এখানে যদি খেয়াল করি তাহলে আম গাছে বা জামরুল গাছে যে, যে পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, তারপরে গোলাপ ফল গাছে, গোলাপ গাছেও করা যেতে পারে, জবা ফুল গাছে করা যেতে পারে, রজনীগন্ধা গাছে, এরকম বেশ কিছু ফুল গাছেও কিন্তু এরকম গ্রাফটিং করা যেতে পারে। আমরা এরপরে যদি লক্ষ্য করি গোছ কলম বা ওয়েটস গ্রাফটিং, এটা আরেকটা চমৎকার গ্রাফটিং এবং চাইলে যে কেউ সহজে এটা করতে পারবে। আমরা যদি খেয়াল করি এখানে স্টকের ১৫ থেকে ১৫ সেন্টিমিটার উপরে এর মাথাটি ভি আকৃতির। এই ভি আকৃতি বলতে এখান থেকে এই ভি আকৃতির কেটে ফেললো। আর এইটা অবশ্য ভি আকৃতি। এরকম ভি আকৃতির কেটে ফেললো। একইভাবে এটাকেও ভি আকৃতির কেটে ফেললো। এভাবে কাটার পরে এই সায়ন যেটা লেখাই আছে সায়ন আর এটা হচ্ছে স্টক। সায়নটিকে এর মাঝের যে একদম গুঁজে দিতে হয়। এজন্য এটার নাম হচ্ছে গোঁজ পদ্ধতি। গুঁজে দিতে হয়, এই যে ভিতরে প্রবেশ করে দিতে হয়। এরপরে এটাকে সুন্দর করে সুতা পেঁচিয়ে, পেঁচিয়ে এটাকে গিট দিয়ে দিতে হয়। দেওয়ার পরে দেখা যায় বেশ কয়েকদিন পরে বা সপ্তাহ ২ সপ্তাহ পরে এটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যায় এবং গোড়া থেকেই পুষ্টি সংগ্রহ করা বা স্টক তার উদ্ভিদ দেহ থেকেই বা টব থেকেই কিন্তু আ যে পুষ্টি গ্রহণ করে সায়নকে সেটা সাপ্লাই দিতে পারে। আমরা এরপরে চলে আসি জোড় কলমের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। জোড় কলম আমরা করব। নিঃসন্দেহে অনেক সুবিধা আছে বলেই আমরা করতে এই কলমকে করার জন্য সরকার কৃষকদের উদ্বুদ্ধ করছেন। এবং এই প্রক্রিয়ায় উন্নত জাতের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে সংরক্ষণ করা যায়। এবং বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে না এখানে। মাতৃ গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে। একই স্টক উদ্ভিদে একাধিক রকম ফুল এবং ফল সৃষ্টি করা যায়। আমি একটু আগেই বলেছিলাম যে চাইলে কোনো ক্ষেত্রে স্টক এবং সায়ন পরস্পর বিচ্ছিন্ন না করেও কিন্তু একাধিক প্রজাতি একই গাছে উদ্ভাবন করা সম্ভব এবং স্টক উদ্ভিদ শক্ত প্রতিকূলতা সহনশীল থাকে বলে সৃষ্ট কলমটি শক্ত ও সবল হয়। প্রতিকূলতা অনেকটা সহ্য করতে পারে এরা। এই প্রক্রিয়ায় সৃষ্ট গাছের অল্প দিনের ফুল এবং ফল দেয়। ফুল এবং ফলের জন্য বেশি দিন একজন কৃষককে অপেক্ষা করার প্রয়োজন হয় না। কলমের গাছ অপেক্ষাকৃত ছোট থাকে বলে পট বা ড্রামে চাষ করা যায়। আর যার কারণে বর্তমানে অনেক শহরের বাড়ির মালিকগণ তাদের ছাদেও ছাদ বাগান করতেছেন এই পদ্ধতির কারণেই। আ কলমের আমরা যদি খেয়াল করি বাগানের নির্দিষ্ট গাছ কেটে তার উপর উৎকৃষ্ট গাছের জোড় কলম করে বাগানে গুরুত্ব বাড়ানো যায় এবং উৎকৃষ্ট ফুল, ফল পাওয়া যায়। ফলে আর্থিক দিক থেকেও এখানে লাভবান হওয়া যায়। আচ্ছা, এই গেল সুবিধাগুলি। আমরা এরপরে যদি খেয়াল করি অসুবিধা, অসুবিধা যদি আমরা লক্ষ্য করি সেখানে গ্রাফটিং এর জন্য অপেক্ষাকৃত অধিক অভিজ্ঞ এবং দক্ষ লোকের প্রয়োজন এমনকি এই জাতীয় কলম করতে গেলে ট্রেনিং এর প্রয়োজন হয়। সঠিক পদ্ধতি এবং নিয়ম অনুযায়ী জোড় কলম তৈরি না পারলে কৃষক অনেক সময় সফল কাম নাও হতে পারেন। সায়ন এবং স্টকে সঠিকভাবে অনেক সময় জোড়া নাও লাগতে পারে। সঠিকভাবে কর্তন, বাঁধন, খোলা ইত্যাদি বেশ শ্রমসাধ্য এবং ধৈর্যের একটা বিষয়। আর আমরা যদি খেয়াল করি যে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করতে না পারলে দেখা যায় কোনো জীবাণু এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে এবং রোগ ছড়িয়ে পড়তে পারে। সাধারণভাবে বীজ থেকে গাছ উৎপাদনের চেয়ে এই প্রক্রিয়া অনেক জটিল, শ্রমসাধ্য এবং নার্সারিতে উৎপাদিত এর চারার দাম অনেক সময় বেশি নেন এই নার্সারির মালিকগণ। এই গেল জোড় কলমের সুবিধা এবং অসুবিধা। আমরা এই জোড় কলমের সাথে চোখ কলমের এবং জোড় কলমের সাথে গুটি কলমের বেশ কিছু পার্থক্য রয়েছে। একটু পার্থক্যগুলি একটু লক্ষ্য করি। গুটি কলমের সাথে আমরা গুটি কলম আগের লেকচারে আমরা আলোচনা করেছি। এর সাথে জোড় কলমের বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন গুটি কলম মাতৃগাছের শাখায় এই পদ্ধতিতে কলম করে মূল সৃষ্টি করা হয় গাছের মধ্যে রেখেই। এবং সেই শাখা কেটে এনে পরে মাটির সংশ্লিষ্ট লাগানো হয়। আর জোড় কলম হচ্ছে দুটো গাছকে যেমন একটা স্টক এবং সায়ন দুটোকে জোড়া লাগিয়ে নতুন গাছ উৎপাদন করা হয়। গুটি কলমের কোনো প্রকারভেদ নেই কিন্তু জোড় কলমের দুটো পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন একটা হচ্ছে সংযুক্ত জোড় কলম পদ্ধতি, একটা হচ্ছে বিযুক্ত জোড় কলম পদ্ধতি।
আর পেয়ারা, লেবু, লিচু এই জাতীয় গাছের মধ্যেই জোড় কলম গুটি কলম করা হয়। আম, কামরাঙ্গা, পেয়ারা, সফেদা এই জাতীয় গাছের মধ্যে জোড় কলম করা হয়। গুটি কলম করার জন্য স্টক গাছের প্রয়োজন হয় না, কিন্তু জোড় কলম করার ক্ষেত্রে স্টক গাছের প্রয়োজন হয়। গুটি কলম করার জন্য স্টক গাছ প্রয়োজন হয় না বলে অন্তত গুটি কলম ঝামেলা কম হয়, কিন্তু জোড় কলমে স্টক এবং সায়ন ২ টা গাছ লাগানোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, যার কারণে দক্ষ লোকের প্রয়োজন হতে পারে। আমরা এরপরে যদি লক্ষ্য করি, সেখানে চোখ কলম এবং জোড় কলম, আমরা এই ২ টার মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করি। চোখ কলম যেটা হচ্ছে কাঙ্ক্ষিত সায়ন এবং কুঁড়ি বাকলের কাণ্ডের সেখানে স্থাপন করে শুধু চোখটাকে স্থাপন করা হয়। আর জোড় কলমে কাঙ্ক্ষিত সায়ন ও স্টকের গাছের শাখাগুলি জোড়া লাগিয়ে তারপরে জোড় কলম করা হয়। চোখ কলমের জন্য সায়নের যেকোনো ব্যাসের শাখা থেকে কেবল তার বার্ড সহ সজীব বার্ড সহ বাকল নিয়ে গেলেই চলে। জোড় কলমের ক্ষেত্রে সাধারণত সায়ন এবং স্টকের ব্যাস কাছাকাছি হতে হয় এবং খুব বেশি মোটা কাণ্ড আ নেয়া যায় না। আর কাণ্ডগুলো সাধারণত পেন্সিল বা তার চেয়ে সামান্য একটু মোটা হলেই চলে। যা আমরা ইতিমধ্যে জোড় কলমের ছবিগুলো আমরা দেখিয়েছিও। বর্ষাকালের পূর্বে বা পরে সাধারণত চোখ কলম করা হয়। আর জোড় কলমটুকু করেই বর্ষাকালে বা অনেক সময় বর্ষাকালের কিছুদিন পূর্বে করে রাখলে বর্ষার যে পানি পায় এতে জোড় কলমগুলি দ্রুত জোড়া লাগতে পারে। আর সায়নের একটি শাখায় যতটি চোখ বন্ধ থাকে ততটি চোখ কলম করা যায়। অর্থাৎ একটি সায়নের মধ্যে যতটি আমরা বার্ড দেখতে পাবো ততটাই আমরা বার্ডিং বা চোখ কলম করতে পারবো। কিন্তু আমরা যদি জোড় কলমে দেখি সায়নের একটি শাখা থেকে একটি জোড় কলম করা যায়। আর চোখ কলম তৈরিতে ২০ থেকে ২৫ দিন সময় লাগে, কিন্তু জোড় কলমে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ জোড় কলমের সংজ্ঞা দেখলাম, যেখানে বিভিন্ন ধরনের জোড় কলম আমরা স্ক্রিনে ছবি সহ আমরা দেখতে পেলাম। সুবিধা অসুবিধা দেখলাম। জোড় কলমের সাথে চোখ কলম বা গুটি কলমের সাথে পার্থক্যগুলি কেমন হতে পারে সেটাও আমরা দেখলাম। আমরা এরপরে আমরা চলে যাই পাতলাকরণ বা থিনিং। নাম থেকেই বোঝা যাচ্ছে অনেক ঘন ছিল, সেখান থেকে মাঝে, মাঝে কিছু তুলে সরিয়ে ফেললাম। তাতে জমিতে থাকা অথবা উদ্যানে থাকা গাছগুলি স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য ফাঁকা করে দেওয়া, স্বাভাবিক বৃদ্ধি বিকাশের জন্য। সেটাই কিন্তু পাতলাকরণ। আমরা সংজ্ঞায় যদি খেয়াল করি, উদ্যান তত্ত্বের ধারণায় থিনিং বা পাতলাকরণ বলতে নির্বাচিতভাবে আমি আগেই নির্বাচন করব কোন চারা বা কচি গাছ, ফুল, ফল, শাখা অপসারিত করা, যাতে অবশিষ্ট গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলো এবং পুষ্টি পায়। এই যে এখানে একটা জমিতে দেখতে পাচ্ছি কৃষক বেশ ঘন, এই যে বেশ ঘন গাছ হয়েছে চারা বোনার কারণে। যেখানে ঘন হয়েছিল তিনি এই যে ছোট, ছোট চারা গাছ তুলে, তুলে সরাইয়া ফেলতেছেন। এটা আসলে আমরা আমাদের গ্রামে আমরা যেটা দেখি, যেমন পাট ক্ষেতে অনেক সময় পাটের বীজটা অনেক ছোট। বীজ বোনার পরে দেখা যায় অনেক সময় কৃষক হাতে বুনতে গিয়ে কম বেশি বীজ পড়ে গেছে। সেখানে অনেক ঘন এক জায়গায় পাট হতে পারে। আবার আরেকটা জমির আরেক জায়গায় তার পাতলা পাট হয়ে থাকে। এই ক্ষেত্রে কৃষক কি করেন? যেখানে ঘন পাট আছে সেখান থেকে তুলে, তুলে, তুলে পাতলা করেন এবং যদি প্রয়োজন মনে করেন পাতলা যে জায়গা আছে সেখানেও চারা গাছ তিনি রোপণ করে রাখেন, অথবা যদি প্রয়োজন না হয় তিনি যেই জায়গা থেকে থিনিং করেছেন অর্থাৎ সেই জায়গাটার গাছগুলি পাতলা জায়গার মতো একদম পাতলা, পাতলা হয়ে যায়। গাছগুলি সহজে আলো পায়, সালোকসংশ্লেষণ করতে পারে, বৃদ্ধি বিকাশ ঘটতে পারে। আর যেই চারা গাছগুলো উঠায় নিয়ে গেছেন সেগুলো অনেক সময় পাট গাছের ক্ষেত্রে আমরা দেখি শাক হিসেবে বাজারে বিক্রি করেন বা নিজে খেয়ে থাকেন। আবার ধান গাছে অনেক সময় এরকম পাতলাকরণ করা হয়। গম গাছে পাতলাকরণ। কৃষি জমিতে বা উদ্যানে এই থিনিং একটা বড় বিষয়। কারণ থিনিং করলে এই থিনিং করাটার মানে বেশ কিছু উদ্দেশ্য থাকে, আমরা সেখানে যদি খেয়াল করি। থিনিং এর উদ্দেশ্যগুলি আমি সংজ্ঞায় ২-১ টা বলে ফেলেছি। যেমন উদ্ভিদ যাতে আলো, বায়ু, পানি, পুষ্টি এগুলি যেগুলি জমিতে থাকবে তারা যেন অধিক পরিমাণ পেয়ে থাকে। ফসলি গাছ যাতে দুর্বল এবং লিকলিকে না হয়। কারণ আমাদের একজন কৃষকের টার্গেটই থাকবে যে সে উন্নত মানের ফসল উৎপাদন করবে এবং তার ফসল ঘরে আসবে সবচেয়ে ভালো মানেরটাই। কারণ ভালো মানের ফসল না আসলে সেখানে বাজারেও ভালো দাম পাওয়া যাবে না। আর রোগাক্রান্ত বীজ বা রোগাক্রান্ত ফসল সেটা নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাজারে যিনি বিক্রি করতে গেলে বাজারেও ভালো দাম পাওয়া যাবে না এবং যারা
যদিও কেউ কিনতে চায়, কিন্তু তাদের ক্ষেত্রেও স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এইসব উদ্দেশ্যেই মূলত থিনিং করা হয় এবং ফুল এবং ফলের আকার অনেক সময় আমরা পেঁপে গাছে দেখি যে অনেকগুলি ফল একসাথে ধরে থাকে। অনেক গাছে এরকম একসাথে অনেক ফল ধরে। তো এদেরকে মাঝে, মাঝে এ কিছু ফল সরাইয়া দিয়ে এদেরকে পাতলা করা হয়। আবার অনেক ফুলের ক্ষেত্রে আমরা দেখি অনেক ফুল বেশ ঘন হয়ে থাকে সেখান থেকে কিছু ফুল সরাইয়া দিয়ে পাতলা করা হয়। এখানে আরেকটা কারণ হচ্ছে অনেক ঘন হলে লিকলিকে হয়, তারা খাদ্য পুষ্টি সবকিছু নিয়ে একটা প্রতিযোগিতা হয়। অনেক সময় রোগবালাই বা কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে। পানি এবং পুষ্টির ঘাটতি যাতে না হয় সেটাও একটা খেয়াল রাখতে হবে কৃষককে। এর উদ্দেশ্যেও কিন্তু থিনিং করা হয়। সার প্রয়োগ এবং আগাছা নিধনেও সুবিধা করা হয়। এই পাতলা করার উদ্দেশ্য হচ্ছে পাতলা জায়গায় যাতে সহজেই সার দিতে পারেন কৃষক, সেচ দিতে পারেন। আবার যাতে আগাছাগুলিও তিনি সহজে পরিষ্কার করতে পারেন। সর্বোপরি একজন কৃষক একটি ভালো ফলনের উদ্দেশ্যেই থিনিং করে থাকেন। আমরা যদি খেয়াল করে থাকি থিনিং এর সেখানে পদ্ধতি ২ টি পদ্ধতিতে থিনিং করা যেতে পারে। একটা হচ্ছে বাছাই পদ্ধতি, আরেকটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। বাছাই পদ্ধতিতে অর্থাৎ দুর্বল, রোগাক্রান্ত, আঁকা-বাঁকা, আগামোড়া এই জাতীয় অনাকাঙ্ক্ষিত গাছগুলিকে তুলে ফেলে দেওয়া হয়। বেশি ঘন গাছের মধ্য থেকে কিছু গাছ তুলে দিয়ে প্রতিযোগিতা কমিয়ে দেওয়া হয় যাতে খাদ্য, পুষ্টি, সার নিয়ে প্রতিযোগিতা করে না করতে পারে গাছগুলি। গৃহস্থের ছোট শাকসবজি বাগানে বিট, গাজর, পেঁয়াজ, রসুন, শাক ইত্যাদি ফসলি বা উদ্যান জাতীয় খে জমির ক্ষেত্রে ১ম এ ঘন করে বুনলেও মাঝে ওনারা কচিগুলো সরাইয়া তুলে দিয়ে পাতলা করে দেন। অবশিষ্টগুলি উদ্ভিদগুলি যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে। ঘন বনাঞ্চলেও অনেক সময় গাছ তুলে বা কেটে ফেলেও সেখানে অন্য গাছগুলির সুবিধা করে দেওয়া হয় যাতে গাছগুলি উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যায়, ফলন পাওয়া যায়, ফল পাওয়া যায় এরকম উদ্দেশ্য নিয়ে। এরপর আরেকটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই পাতলাকরণের যন্ত্রকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ভালো-মন্দ বিচার না করে যন্ত্রের সাহায্যে পর্যায়ক্রমে একটির পর একটি গাছ তুলে ফেলা হয় এবং সাধারণত সারিতে বোনা বা রোপণকৃত একই রকম ফসলি গাছের জন্য এরূপ যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাপক এলাকায় চাষাবাদকৃত ফসলের ক্ষেত্রে এই পদ্ধতি বেশি প্রযোজ্য। চারা পাতলা করার সময় মাটি ভিজা বা আর্দ্র থাকাটা প্রয়োজন। তাই বৃষ্টির সময় বা পরে গাছ পাতলা করা ভালো। বিকেলের দিকে গাছ পাতলা করা উচিত। তাহলে রাতের বেলা অবশিষ্ট সময়ে গাছগুলো সতেজ হয়ে ওঠে। সকালবেলা করলে সারাদিন যে প্রখর রৌদ্র পড়ে, রোদে গাছ যেগুলো জমিতে থাকবে যদি কোন কারণে তার গোড়া আলগা হয়ে যায় তাহলে গাছ ঝুঁকে পড়তে পারে বা গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এই যে পাতলাকরণ দেখলাম, এরপরে আমরা চলে আসি এই পাতলাকরণে বা থিনিং এ বেশ কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলি কিছু আমরা উদ্দেশ্যের মধ্যেই পড়ে ফেলেছি। তারপর আমরা সুবিধাগুলি লক্ষ্য করি। পাতলাকরণের ফলে উদ্ভিদ বা বাকিতে জমিতে থাকা উদ্ভিদগুলি আলো, বায়ু, পানি, পুষ্টি স্থান এই নিয়ে প্রতিযোগিতা কমে আসে অন্যান্য গাছের সাথে। ফলে গাছগুলি সবল এবং নিরোগ হয়। ফুল এবং ফলের আকার ও মান বৃদ্ধি পায়। উদ্ভিদের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং খরা সহনশীল এবং বন্যা সহনশীল উদ্ভিদ পরিণত হয়। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে উদ্ভিদগুলির। মৃত্তিকায় পানি ও পুষ্টির ঘাটতি কম হয়। সার প্রয়োগ ও আগাছা নিধনের সুবিধা হয়। ফলনের ফসল ও ফলন এবং মানের বৃদ্ধি ঘটে ও আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এরপর আমরা যদি খেয়াল করি বেশ কিছু অসুবিধাও রয়ে গেছে পাতলাকরণে। কোন প্রজাতি গাছের পুনর্জন্ম ঘটতে অসুবিধা হয়। অর্থাৎ কিছু প্রজাতির গাছ আছে যাদের প্রুনিং করে দিলে থিনিং করে দিলে দেখা যায় তাদের স্বাভাবিক পুনর্জন্ম ঘটতে একটু বিঘ্ন হয়। গাছ বেশি পাতলা হলে ঝড় বাতাসে হেলে পড়তে পারে, বৃষ্টিতে হেলে পড়তে পারে। পাতলাকরণের সময় থেকে গাছের যে সময় থেকে যাওয়া গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। আর গাছ অত্যাধিক পাতলা হলে ফলন কমে যেতে পারে। একজন কৃষক শুধু উন্নত মানের ফলন চিন্তা করেন না। উনি কিন্তু টোটাল ফলন আসবে। ১ একর জমিতে তার কি যদি একজন কৃষক বেশি পাতলা করতে গিয়ে তার অ্যা অ ১০ টন ধান আসে বা ১০ টন পাট আসে, তার চাইতে একটু পাতলা কম হয়ে মান ঠিক রেখে যদি ১ একরেই তার ১২ টন ফলন আসে, তো ফলনটাই তো এখানে একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। এজন্য বেশি পাতলা করলে ফলন কমে যেতে পারে। পাতলাকরণের জন্য অতিরিক্ত শ্রম এবং যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেতে পারে। যেহেতু পাতলা করতে তার শ্রমিকের প্রয়োজন হয়। আমরা এরপরে খেয়াল করি, আমরা অসুবিধা বললাম এতক্ষণ। এবার চলে আসি ছাঁটাইকরণ বা প্রুনিং।
ছাঁটাইকরণ আমরা এতক্ষণ পড়েছি থিনিং, পাতলা করা, তুলে ফেলা। আর এবার হচ্ছে কেটে দেওয়া, অর্থাৎ ছাঁটাই করা। তে কাঠাটা কিরকম সেখানে আমরা যদি খেয়াল করি, উদ্যানজাত উদ্ভিদের আশানুরূপ স্বাভাবিক বৃদ্ধি ও অধিক মানসম্মত ফলন লাভের উদ্দেশ্যে নির্বাচিতভাবে ফসলি উদ্ভিদের শাখা, প্রশাখা, কুঁড়ি, মরা ডাল, মূল ইত্যাদি অপসারণগুলিকে অঙ্গ-প্রত্যঙ্গে ছাঁটাই করে দেওয়াটাই হচ্ছে প্রুনিং। বা আমরা এটাকে অঙ্গ ছাঁটাইকরণও বলতে পারি। তাহলে বোঝা গেল যে উদ্ভিদের পুরা উদ্ভিদকে আমরা ছাঁটাই করব না। পুরো উদ্ভিদকে আমরা তুলে ফেলবো না। উদ্ভিদটা থাকবে কিন্তু তার শাখা-প্রশাখা আমরা কেটে দিব। কোনো ক্ষেত্রে কুঁড়ি কেটে দিব, মরা ডাল কেটে দিব অথবা মূল কেটে দিব যাতে প্রধান গাছটা ঠিক থাকে এবং বাকি যে অংশটুকু ঠিক থাকে সেটা যেন ভালো ফলন দেয়। ছবিতে অবশ্য একটি অ্যা যন্ত্র দিয়ে কাঁচি জাতীয় যন্ত্র যেটা দিয়ে গাছ কেটে সেখানে গাছের পাতাগুলি কেটে দিচ্ছে বা ব্রাঞ্চ কেটে দিচ্ছে। এরকম একটা ছাঁটাইকরণের ছবি দেওয়া হয়েছে আমরা যদি খেয়াল করি। আমরা এই প্রুনিং পদ্ধতি বা প্রুনিং এর প্রকারভেদ, প্রুনিং বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন কচি ছাঁটাই, কচি শাখা ছাঁটাই, গভীর ছাঁটাই, এলোমেলো শাখা ছাঁটাই, ব্যাক প্রুনিং ছাঁটাই, পাতা ছাঁটাই, ফুল ও ফল ছাঁটাই, মূল ছাঁটাই, দুর্বল মৃত শাখা ও পাতা ছাঁটাই। আসলে নাম থেকেই এখানে অনেকগুলি মানে ব্যাখ্যা চলে আসছে। যেমন কচি শাখা ছাঁটাই। সেখানে বোঝাই যাচ্ছে প্রুনিং কাঁচি দিয়ে ১ম এ কচি উদ্ভিদের কচি শাখাগুলিকে কেটে দিয়ে ঝোপঝাড়গুলিকে বিচ্ছিন্ন করে একটা গাছের সাইজে নিয়ে আসা। এরূপ প্রুনিং এর ফলে শাখা থেকে প্রচুর কুঁড়ি বিকশিত হয়। মানে একটা শাখা কাটলে অনেক সময় দেখা যায় ২ টা বা ৩ টা শাখা বেরিয়ে আসে। চা গাছের ক্ষেত্রে এরকম করা হয়। কারণ চা গাছের প্রধান চা তৈরির কাঁচামালই হচ্ছে কচি পাতা। একদম যেকোনো গাছের অগ্রভাগে ১ বা ২ পাতা বা সর্বোচ্চ ৩ পাতা বিশিষ্ট কচি অংশটাই তুলে নেওয়া হয়। আবার কিছু বাহারি উদ্ভিদের ক্ষেত্রে এরকম করা হয় যাতে বাহারি উদ্ভিদটা দেখতে অত্যন্ত সুন্দর হয়। আমরা গভীর ছাঁটাই। গভীর ছাঁটাই যে সকল গাছের ফল উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়, সাধারণত যে সকল গাছে এরূপ ছাঁটাইয়ের প্রয়োজন হয় এই ধরনের গাছে। সাধারণত ৩ বছর পর বর্ষাকালের পূর্বে এরূপ ছাঁটাই করাটা ভালো। সঠিকভাবে ছাঁটাই করলে নতুন কুঁড়ি ও শাখা সৃষ্টি হয়, ফল ধরে। অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পুরাতন ও কম ফল ধরে এরকম শাখাগুলি এক্ষেত্রে কেটে ফেলে দিতে হয়। কুল, পেয়ারা বা আম গাছে এরকম করা হয়। অনাকাঙ্ক্ষিত ও এলোমেলো শাখা ছাঁটাই। এলোমেলো শাখা ছাঁটাই আমরা যদি খেয়াল করি, অনাকাঙ্ক্ষিত ও এলোমেলোভাবে অবস্থানের কারণে আলো ও বাতাস প্রবেশে বিঘ্ন সৃষ্টিকারী শাখা ছাঁটাই করে দিলে উদ্ভিদের বৃদ্ধি ও ফলন ভালো হয়। আবার ব্যাক প্রুনিং আমরা যদি খেয়াল করি, গাছের সর্বত্র আলো বাতাসের প্রবেশের জন্য অনেক সময় গাছের উপরের দিকের ডালপালা কেটে দেওয়া হয়। একে ব্যাক প্রুনিং বলে। উপরের দিক থেকে কিছু ছাঁটাই করে নিয়ে নিচের দিকটা সব সুস্থ সবল এবং সুন্দর রাখা হয়। এটাকে ব্যাক প্রুনিং আমরা বলছি। পাতা ছাঁটাই নাম থেকে বোঝা যাচ্ছে উদ্ভিদের পাতাগুলি কেটে শুধু আলাদা করে দিতে হয়। ফুল আসার আ অনেক সময় দেখা যায় গাছের আলো বাতাস কম প্রবেশ করে পাতার কারণে বা ফুল আসতে দেরি হয় বা আদৌ ফুল ধরে না। এসব গাছের ক্ষেত্রে পাতাগুলো ছাঁটাই করে দিলে খুব শীঘ্রই ফুল চলে আসে। আমরা এরপর যদি খেয়াল করি ফুল এবং ফল ছাঁটাই। গাছে অত্যাধিক ফুল হলে একটু আগে আমি পেঁপের কথা বলেছিলাম। এরকম যদি ফল হয়, আবার কোনো গাছে অনেক বেশি ফুল হয়। তো এরকম গাছের ক্ষেত্রে ফুল বা ফল আকারে কিছু কমাইয়ে দিয়ে বা সংখ্যা কিছু ছেঁটে দিয়ে অ্যা একটু কমাইয়ে দিতে পারলে তাহলে বাকি যেগুলি গাছে থাকবে ওগুলি ভালোভাবে বৃদ্ধি বিকাশ করবে। এরপর হচ্ছে মূল ছাঁটাই আমরা ৭ নম্বরে যেটা দিয়েছি, মূল ছাঁটাই। যে সকল গাছ খুব দ্রুত দৈহিক বৃদ্ধির কারণে ফুল ও ফল ধরে না, তার কিছু মূল ছাঁটাই করে দিলে কার্বন নাইট্রোজেনের অনুপাত স্বাভাবিক হয়ে আসে, ফুল ও ফল ধরে। এছাড়া যখন গাছ পুষ্টি ও পানি গ্রহণে ততটা সক্রিয় হয়ে ওঠে তখন আ আ এই ছাঁটাই করে দিলে স্বাভাবিকভাবে উদ্ভিদে সাড়া দেয়। নাঙ্গল চাষের মাধ্যমে অথবা গাছের চতুর্দিকে মাটি খুঁড়েও কিছু শিকড় কেটে দিলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং দ্রুত ফুল ও ফল সৃষ্টি হয়। সর্বশেষ যেটি মৃত ও দুর্বল শাখা। এটা প্রায়ই কৃষকরা করে থাকেন এমনিতেই নিজের জানতে হোক আর অজান্তে হোক। মৃত এবং গন্ধ শাখা ও পাতা গাছে থাকলে প্যাথোজেন এবং পতঙ্গের আক্রমণের আশঙ্কা থাকে। তাই সকল অবাঞ্ছিত শাখা, পাতা ছাঁটাই করে পরিষ্কার করে ফেলা এবং মৃত যদি কোনো উদ্ভিদ বা তার শাখা থাকে এগুলিকে উপড়ে ফেলে দেওয়াটাই স্বাভাবিক। এর ফলে পোকামাকড়ের প্যাথোজেনের আক্রমণ কম হয়, ফলন বৃদ্ধি পায়। আর অনেক সবজির জন্য ছাঁটাই প্রক্রিয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে কুমড়া জাতীয় উদ্ভিদের জন্য খুবই উপকারী। লাউ, কুমড়া
ইত্যাদি উদ্ভিদের শাখা বা ডগা। অনেক সময় তো আমরা বাজারে লাউ কুমড়ার শাকও বিক্রি করতে দেখি কৃষক কোথাও প্রথম ঘনভাবে লাগালেও এরকম তার কাণ্ড বা তার অগ্রভাগের ডগা কেটে বাজারে বিক্রি করেন বা নিজেও শাক হিসেবে খেয়ে থাকেন। এভাবেই ছাঁটাই করা হয়। আমরা এই প্রুনিং বা ছাঁটাইয়ের আমরা যদি খেয়াল করি কয়েকটা ছবি। এই যে ১ম এ এই যে কাণ্ডের অগ্রভাগ, একদম কচি কাণ্ডের অগ্রভাগ এই যে ছাঁটাই করা হচ্ছে এরকম ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপর গভীর ছাঁটাই, এই যে বড় কাস্টল জাতীয় উদ্ভিদ সেটার অনেক একদম কাণ্ডের মাঝ বরাবর তার অথবা তারও নিচের দিকে অল্প কতটুকু থেকে সব ব্রাঞ্চ কেটে দেওয়া হচ্ছে। কিছু বর্ষাকালের আগে এরকম করা হয়। পরে দেখা যায় প্রতিটা থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে আসে এবং ফুল ফল ধরে। এরপর হচ্ছে পাতা ছাঁটাই, যে পাতাগুলি ছাঁটাই করা হচ্ছে কেচি দিয়ে দেখানো হচ্ছে। এরপর আমরা দেখি আ ফুল ও ফল। এখানে যদিও ফল ছাঁটাই করা হচ্ছে একটা গাছে অনেক বেশি পেয়ারা ধরছে। কিন্তু সেটাকে কৃষক ছাঁটাই করে নিয়ে যাচ্ছেন, সরায় ফেলছেন। অ্যান্ড এই ছাঁটাই বা প্রুনিং এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। আমরা যদি খেয়াল করি, এখানে প্রুনিং এর সুবিধাগুলি হচ্ছে উদ্ভিদের সুস্বাস্থ্য, আকার ও আকৃতি ঠিক রাখতে ছাঁটাইয়ের প্রয়োজন আছে। সারের ব্যবহার কমিয়ে আনা যায় এক্ষেত্রে। একই সময়ে এবং সমভাবে পুষ্পায়ন ঘটানো যায়। এরপর হচ্ছে অসুবিধা আছে কিছু। দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন। ঘন ছাঁটাই উদ্ভিদের জীবনচক্র খাটো হয়ে আসতে পারে। বেশি পাতা ছাঁটাই করলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার কমে আসে। আমরা এরপরে চলে যাচ্ছি বনসাই সম্পর্কে একটু আলোচনা করব আমরা। বনসাই নামটা আমরা কম বেশি সবাই পরিচিত। অনেকে তো বাসায় নিজে বনসাইও করেও, অনেকে শৌখিন মানুষেরা মূলত বনসাই করে থাকে। বনসাই শব্দটি জাপানি শব্দ। এই বন শব্দের অর্থ হচ্ছে ট্রে বা পাত্র, সাই অর্থ হচ্ছে গাছ রোপণ করা। অর্থাৎ সামগ্রিকভাবে বনসাই বলতে আমরা যেটা বুঝি ক্ষুদ্র পাত্রে বৃহৎ উদ্ভিদের বা ক্ষুদ্র উদ্ভিদের চাষ করাটাই আমরা বলছি বনসাই। অর্থাৎ একটা উদ্ভিদ বড় হতে না দিয়ে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে গাছটাকে ছোট রেখে সেখানে ফুল ফল উৎপাদন করতে যাচ্ছি। আমরা ছবিতে একটি বনসাই দেখতে পাচ্ছি যার গাছে ফলও আসছে এবং গাছের গোড়া অনেক মোটা হয়ে আসছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন কলেজেও আমরা দেখেছি ছোট বনসাই করছে। আমাদের কলেজে এরকম বনসাই আছে। আমরা করার চেষ্টা করে যাচ্ছি। আমরা এই বনসাই যদি আমরা করি তার বেশ কিছু শ্রেণীবিভাগ, যেমন লিটারেটি বনসাই, রীতি বর্জিত খাড়া বনসাই, আলোর ঝালর বনসাই, শিলাশ্রয়ী বনসাই বা রিজু বনসাই। আমরা লিটারেটি বনসাই যদি লক্ষ্য করি, এটি একটি অসম আকৃতির বনসাই। এই যেখানে দেয়া আছে ছবিতে একটা লিটারেটি বনসাই। এই যে অসম আকৃতির, এটা কোনো সম আকৃতি হয় না, বিভিন্নভাবে এটা করা হয়। আর পরেরটা যদি আমরা খেয়াল করি, রীতি বর্জিত খাড়া বনসাই, এক্ষেত্রে গাছের কাণ্ড সরল ও ঋজু কিন্তু আঁকা-বাঁকা নয়। এই যে কাণ্ড একদম খাড়া। দেবদারু গাছে এরকম বনসাই করা যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি শৌখিন মানুষরাই মূলত দেবদারু গাছটা পাতার যে ঢেউ ডিজাইনের কারণে মূলত এটি সৌন্দর্যের জন্য লাগানো হয়। তো এই সৌন্দর্য পিপাসী মানুষগুলি এরকম ধরনের বনসাই করে থাকে। আমরা এরপরে খেয়াল করি শিলাশ্রয়ী ঝালর বনসাইটা আমরা আগে একটু বর্ণনা দিতে চাচ্ছি। ঝালর বনসাই ক্ষেত্রে টবের মানে বাইরে নিচের দিকে গাছটা ঝুলে পড়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি টব থেকে বাইরে গাছটা নিচের দিকে ঝুলে গেছে। এবং খাড়া পাহাড়ে জন্মানো গাছের মতো মনে হয়। মনে হয় খাড়া পাহাড়ের মধ্য থেকে এসে এক পাশে এরকম গাছটা ঝুলে আছে। অনেক সময় কাণ্ড ও শাখা-প্রশাখা টব থেকে নিচের দিকে ঝুলে পড়ে। মাটির সংস্পর্শও আসে না। কিন্তু অনমীয় থাকে। এটাকে সেমি কাসকেড বা আধা ঝালর বনসাই বলে। আমরা এরপরে যদি খেয়াল করি শিলাশ্রয়ী বনসাই, এক্ষেত্রে শিলাখণ্ডের উপরে বনসাই করা হয়। এই যে একটা শিলাখণ্ড যার উপরে এই যে বনসাই করা আছে এবং বনসাইটি বা উদ্ভিদটি একটা শিলাখণ্ডকে অবলম্বন ধরেই সে বেঁচে থাকে। কারণ আমাদের বাংলাদেশে অনেক পাহাড় আছে আমরা যদি দেখি যারা প্রস্তর গঠিত। সেই প্রস্তর গঠিত শিলা বা পাথর জাতীয় শিলার মধ্যে যদি উদ্ভিদ টিকে থাকে আ তাহলে এরকম প্রস্তর খনিত বনসাইও হবে। আরো কিছু বনসাই আছে যেমন ঝাঁটা সদৃশ বনসাই। এরপরে হচ্ছে কোণাকৃতির বনসাই। বাত্যাহত বনসাই, এটা এক ধরনের মানে ঝড়ে হেলে পড়ে গাছের মতো মনে হবে। মনে যেন হচ্ছে ঝড়ের কারণে হেলে পড়ে গেছে। তারপর হচ্ছে বহুকাণ্ড বিশিষ্ট বনসাই। এক্ষেত্রে একটি মূল থেকে ২ বা ততোধিক গাছের সৃষ্টি হয় যাদের বেড়া ও উচ্চতা বিভিন্ন রকম ভিন্ন হয়। ইহাদের একটি শাখা অন্যটির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ক্ষুদ্রগত বনসাই। এ এই ধরনের বনসাইয়ের উচ্চতা ১৫ সেন্টিমিটারের বেশি হয় না।
বাটির মতো টবে অতি ছোট বনসাইকে ক্ষুদ্রপত বনসাই বলে। রঙ্গন গাছে বা কমলা লেবু গাছে আমরা এ ধরনের বনসাই করতে পারি। আমরা এরপরে যদি লক্ষ্য করি বনসাইয়ের বেশ কিছু কর্মকৌশল আছে। বনসাইতে ৩ টি বিষয়বস্তু রাখতে হবে। উদ্ভিদ, মাটি, টব বা ট্রে। এখানে যদি আমরা খেয়াল করি উদ্ভিদ, সেখানে উদ্ভিদের প্রজাতি নির্বাচন সাধারণত দ্বিবীজপত্রী গুল্ম বা বৃক্ষ জাতীয় উদ্ভিদকে বনসাইয়ের জন্য নির্বাচন করা হয়। তো এক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, ক্ষুদ্র পাতা, রস পর্বমধ্য, আকর্ষণীয় বাকল, কাণ্ডের দৃঢ়তা, শাখা বিন্যাসের স্বভাব, সহজে এক স্থান থেকে অন্য স্থানে রোপণ করা, যে সকল প্রজাতির ডাইভেট রোগে সহজে আক্রান্ত হয় তাহা নির্বাচন না করাই বাঞ্ছনীয়। আর যে উদ্ভিদগুলিকে মানে বনসাইয়ের জন্য উপযুক্ত মনে করা হয়, যেমন কনিফার জাতীয় পাইন গাছ, ফার গাছ, অরোকেরিয়া, জুনিফেরাস মূলত দ্বিবীজপত্রী ও চওড়া পাতাযুক্ত উদ্ভিদ, যেমন ফিকাস বেঙ্গলান্সিস অর্থাৎ বট গাছ, পাকুড় গাছ, তারপরে অর্থাৎ ফিকাসের বেশ কিছু এই ঘনভুক্ত প্রজাতি বাছাই করা হয়। বনসাইয়ের পাত্র যদি আমরা খেয়াল করি, সেখানে জাপানি ভাষায় বনসাইয়ের অর্থ হলো যে একটি পাত্রের উদ্ভিদ। সেখানে পাত্রটি মাটির অথবা চীনামাটির হতে পারে। বর্তমানে মোজাইক করা অনেক সিমেন্ট বা কংক্রিটের তৈরি বা কাঁচের তৈরি পাত্র পাওয়া যায়। ফাইবার গ্লাসের টবও পাওয়া যায়। এ ধরনের পাত্র বাছাই করে নেওয়া যেতে পারে। আর পাত্রটি গোলাকার, বর্গাকার আকার বা সর্বভুজ আকৃতির বিভিন্ন ডিজাইন এখন পাওয়া যায়। এবং মানে সোজা কথা যে বনসাই করাটা একদম এখন শৌখিন মানুষের চাহিদায় পরিণত হয়ে গেছে। এবং এক্ষেত্রে চারা প্রস্তুত করতে সেখানে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। গোলাপ, জবা, বট, অশ্বত্থ এই জাতীয় ফাইকাস জাতীয় বনসাই গাছ চারা কলম করা হয় এবং সেখানে বিরুৎ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করতে হয়। আমরা দাবা কলম, গুটি কলম, চোখ কলম এইসব বিষয়গুলিও আমরা অনেক সময় বনসাই করতে পারি। বনসাইয়ের জন্য বেশ প্রয়োজনীয় মাটি, যেমন এখানে বলাই আছে দোআঁশ মাটি আমরা নিতে পারি। আকার আকৃতি যদি খেয়াল করি, বনসাইয়ের আকৃতি নির্ভর করে সেখানে কি ধরনের বনসাই করা হবে এবং কোন ধরনের পাত্র নেওয়া হবে তার উপরে বনসাইকে যে আকার দেওয়া হবে, বনসাইটি তার শাখা-প্রশাখা এবং পাতায় ওইভাবেই ছাঁটাই করতে এবং সেই আকৃতি ধারণ করবে। এবং টবজাতকরণ ও টব পরিবর্তন প্রয়োজনে যে সকল উদ্ভিদ বৃদ্ধি দ্রুত, সেক্ষেত্রে বছরে অন্তত ২ বার টব পাল্টানোর প্রয়োজন হয়। যে সকল উদ্ভিদের বৃদ্ধি মন্থর, তাদের ক্ষেত্রে বছরে ১ বার টব পাল্টালেই চলে। আর সেখানে সার দেওয়া যেতে পারে কম্পোস্ট সার, হাড়ের গুঁড়া, ইটের গুঁড়ো বা কাঠের ছাই এই জাতীয় সার ব্যবহার করাই উত্তম। প্রয়োজনে অনেক সময় পানি সেচ দেওয়া যেতে পারে, পানি দিতে পারে এবং আলো ও ভালো পাওয়া যায় এবং আবহাওয়া উষ্ণ থাকে এমন পরিবেশে আ বনসাই করাটা ভালো। আর যদি কোনো কারণে বনসাইয়ের টবে আগাছা হয়ে যায়, সে আগাছাগুলো নিয়মিত অ্যা পরিষ্কার করে দিতে হবে। আমরা এরপরে চলে আসি কান্ড কাটিং এ মূল উৎপাদক পদার্থের প্রয়োগ। সেখানে বর্তমানকালে একাধিক প্রাকৃতিক ও কৃত্রিম উদ্ভিদ হরমোন কৃষি ও উদ্যানবিদ্যায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এদের ব্যবহার কম গাঢ়তে ও স্বল্প গাঢ়তে সাধিত হয়। বর্তমানে সকল প্রকার হরমোন নানাবিধ কার্যে ব্যবহার করা হয়। আমরা মূলত ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA এর পরিমাণ অধিক হলে মূল অনেক সময় তৈরি বন্ধ হয়ে যায়। এই কারণে ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা IBA, ন্যাফথানিক অ্যাসিড, NA অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D এই হরমোনগুলো বেশি ব্যবহার করা হয়। তবে IBA মূল সৃষ্টিতে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয়। এই কারণে একে রুটিং হরমোনও বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারে আমরা যে সকল বইয়ের সহযোগিতা নিয়েছি তার একটা তালিকা আমরা এখানে দিয়েছি। অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার সম্পর্কিত যে বইগুলো আমরা সহায়তা নিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ধন্যবাদ সবাইকে।